জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। তো দেখুন বন্ধুরা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি হলো। হ্যাঁ, আপনাদের গত 3 দিন ধরে ভারতের বর্তমান সময়ে স্কোয়াড্রন কমে যাওয়া মানে ফাইটার জেটের সংখ্যা কমে যাওয়াকে দেখে ভারতীয় এয়ারফোর্স সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক যে কোনো নতুন ফাইটার জেট এই টেন্ডারে যুক্ত করবে, মানে বায়ুসেনাতে যুক্ত করবে। কিন্তু কথা হলো, এর মধ্যে চূড়ান্ত পর্যায়ে ছিল ড্যাসল্টরি রাফেল, তাছাড়া ছিল আমেরিকার F-35, অন্যদিকে ছিল রাশিয়ার বাহুবলী। বর্তমান সময়ে ফ্রান্সের রাফেল নো ডাউট একটি ভালো মানের উন্নত ফাইটার প্লেন, কিন্তু সেটাকে নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন ছিল কেননা এর ভ্যালু মানে এর যে দাম বা কস্টিং। কিন্তু এখন চুক্তির বর্তমান অবস্থা আর অনুমোদন নিয়ে একটা বড় রিপোর্ট বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিবিপি, 114টি রাফেল কেনার জন্য $36 বিলিয়ন বিশাল চুক্তিতে চূড়ান্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। মানে ভারত রাফেলই নিচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের আবারও বলে দিই, কিছুদিন আগে পর্যন্ত এটাকে নিয়ে সবথেকে বড় চর্চার বিষয় ছিল ভারত কেন এত বড় একটা অঙ্কের টাকা দিয়ে এই 114টি রাফেল চুক্তি ডিল ফাইনাল করছে। এই নিয়ে 2-3টে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছি, কিন্তু এটার উপর গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে অপারেশনাল আর দামের যাচাই বাছাই শেষ করে এই অনুমোদন দেওয়া হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল শেষ বড় বাধা। এখন ফাইলটি যাবে সিসিএস-এর কাছে, মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে, যার প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ভারত সফরের সময় এটি স্বাক্ষরিত হবে। মানে আপনারা ধরে নিন যে ভারত এত টাকা দিয়ে বা এত বড় একটা অঙ্কের খরচ করে অবশেষে 114টি রাফালই নিচ্ছে। যদিও বন্ধুরা আমার পার্সোনালি ওপিনিয়ন ছিল রাশিয়ার বাহুবলী মানে Su-57। আপনাদের এটাও বলে দিই, ভারতের সামনের দিনে ভবিষ্যতের চ্যালেঞ্জিংকে দেখে আপনারা হয়তো Su-57 বা কিছু পরিমাণে F-35কেও সামনের দিনে ভারতের নিলেও নিতে পারে। তবে বন্ধুরা আপনাদের এটাও বলে দিই যে ভারতের সম্ভাব্য বিপদ পাকিস্তানের চীনকে মাথায় রেখে সামনের দিনে ভারত কিছু স্কোয়াড্রনের সংখ্যাতে ভারত চাইলে Su-57 আবার আমেরিকার F-35 দুটোর মধ্যে যে কোনো একটাকে নিলেও নিতে পারে, এটারও চান্স রয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গ পরে আসি। এখন আসি ভারতের এই 114টি রাফাল ফাইটার জেটের ডিলকে নিয়ে। দেখুন, এত বিপুল পরিমাণ অর্থ মানে $36 বিলিয়ন রাফালের পেছনে খরচ করলে ভারতের নিজস্ব প্রযুক্তি যেমন তেজস মার্ক 2 বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যামকার বাজেটে টান পড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তো সরকার বর্তমান সময়ে মুখে আশ্বাস দিলেও লিখিতভাবে কোনো নিশ্চয়তা দেয়নি যে স্বদেশি প্রজেক্টগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। প্রযুক্তি হস্তান্তর ও সোর্স কোড, এটাকে নিয়েও একটা সংশয় ছিল। সবচেয়ে বড় হতাশার জায়গা হলো ফ্রান্স বা রাফাল নির্মাতা কোম্পানি ভারত সরকারকে কোনো সোর্স কোডই দেবে না। তেমন কোনো বড় প্রযুক্তি হস্তান্তর মানে টিওটি হবে না। ভারতে যে উৎপাদনের কথা বলা হচ্ছে তা নামমাত্র, মানে মাত্র 30% লোকালাইজেশন, অর্থাৎ যন্ত্রাংশ ফ্রান্স থেকে আসবে, ভারতে শুধু সেগুলোকে জোড়া দেওয়া হবে। আর ডেলিভারি আর প্রতিবেশী দেশগুলোর সাথে যদি তুলনা করি তাহলে দেখুন, এই বিমানগুলোর ডেলিভারি শুরু হবে 2030 সাল থেকে আর শেষ হতে হতে 2033-34 সাল লেগেই যাবে। আর যদি এখানে পাকিস্তান আর চীনের কথা বলি তাহলে পাকিস্তান 2030 সালের দিকে পাকিস্তান হয়তো পঞ্চম প্রজন্মের 5th জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান উড়াবে। তখন ভারত 4.5 প্রজন্মের রাফাল হাতে পাওয়া শুরু করবে। এদিকে চীন ইতিমধ্যে 6ষ্ঠ প্রজন্মের 6th জেনারেশন J-50 বিমান তৈরির পথে বা এটাকে উড়িয়েও ফেলেছে। 2035 সাল নাগাদ পাকিস্তান চীনের থেকে উন্নত বিমান পেয়েও যেতে পারে। অর্থাৎ ভারত যখন রাফাল বুঝে পাবে ততদিন প্রতিবেশী দেশগুলো অনেক বেশি উন্নত প্রযুক্তিতে পৌঁছে যাবে। বর্তমান সময়ে এর অতিরিক্ত দাম, ভারত স্বাভাবিকের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি দাম নিচ্ছে। এত টাকা খরচ করার পরেও কেন 2028-এর মধ্যে ডেলিভারি পাওয়া যাবে না তা নিয়ে উঠেছে এখন প্রশ্ন। তো দেখুন, ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে ডেলিভারির সময় যদি 2028-এও নিয়ে আসা যায় তবে এই চুক্তি ভারতের জন্য লাভজনক হতে পারে। কেননা রাফাল একটি দুর্দান্ত যুদ্ধবিমান হলেও এর অতিরিক্ত দাম, দেরিতে ডেলিভারি আর প্রযুক্তিগত হস্তান্তরের অভাব ভারতের প্রতিরক্ষা কৌশলের জন্য কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের আজ থেকে 2 দিন আগে ভিডিও বানিয়ে বলেছিলাম যে রাফালকে নিয়ে কী সমস্যা হবে ভারতের।
যেগুলো বর্তমান সময়ে এটা আমার নয়, এটাকে নিয়ে আলোচনা হয়েছে নিজেদের ঘরের ভেতরে। হ্যাঁ, বর্তমান সময়ে রাফাল একটি ভালো উন্নতর ফাইটার প্লেন, যেটাকে নিয়ে কোনো কথা বলাই চলে না। কিন্তু বর্তমান সময়ে এটাকে নিয়ে সব থেকে আমারও একটা বড় সংশয় বা আমারও সব থেকে বড় প্রবলেম মনে হচ্ছিল এর কস্ট। হ্যাঁ, কেননা এর কস্ট বা এত দাম নেওয়ার ফলেও ভারত এর কোনো প্রযুক্তি মানে টিওটি আর না এটাতে কোনো দেশীয় অস্ত্র বা দেশীয় প্রযুক্তির সাথে সাথে দেশীয় কোনো পার্টস বা কম্পোনেন্টকে যুক্ত করা যাবে না। রাফালকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফ্রান্সের যখন মিট আপ হয়েছিল, এর আগেই কিন্তু ভারতকে ফ্রান্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনারা 200টা ফ্রান্সের রাফাল কিনুন বা 300টা ফ্রান্সের রাফাল কিনুন, সেটা F4 কিনুন বা তার উন্নত ভার্সনে কিনুন না কেন, আমরা আপনাদের টিওটি কখনোই দেব না। আর সেটাই হতে যাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের সাথে সব থেকে বেটার অপশান যেটা ছিল সেটা হচ্ছে রাশিয়ার তৈরি বাহুবলী সুখোই 57। হ্যাঁ, নো ডাউট এটা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার প্লেন, যেটার দাম সেটা রাফালের থেকেও অনেক কম। এটা টিওটি পেতাম, এমনকি আমাদের ঘরের ভেতরে উৎপাদন করত। যদিও এই মুহূর্তে রাশিয়ার প্রবলেম একটাই, রাশিয়া অলরেডি যুদ্ধে ব্যস্ত, এর সাথে সাথে রাশিয়া স্যাংশন আছে। চাইলে আমরা রাশিয়ার কাছে থেকে আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে এই ফাইটার জেট যেমনকে আমরা নিজেদের মতো করে উৎপাদন করতে পারতাম, এর সাথে সাথে এই প্রযুক্তিকে আমরা কাজে লাগিয়ে আমাদের স্বদেশী তেজস মার্ক 2 আর অন্যদিকে অ্যামকা সেই টেকনোলজিকে ইনক্লুড করে আমরা আমাদের স্বদেশী ফাইটার জেটকে উন্নত করতে পারতাম। কিন্তু ভাবুন, আমরা যতদিনে এই ডেলিভারি পাবো F4 ভ্যারিয়েন্টগুলো, সেই দিন পাকিস্তান আর চীনের কাছে থাকবে 5th প্রজন্মের ফাইটার প্লেন, যেটা শুধু আমাদের এয়ারফোর্সের নয়, আমাদের সেনার ওপরও মনস্তাত্ত্বিক একটা প্রেশার ক্রিয়েট করবে। হয়তো ততদিন যেতে যেতে আমাদের কাছে কোনো 5th জেনারেশনের ফাইটার নাও থাকতে পারে, কিন্তু সেই মুহূর্তে এই ঘাটতিকে পূরণ করার জন্য ভারতীয় সেনাবাহিনী মানে ভারতের এয়ারফোর্স সম্ভাব্য হয়তো রাশিয়া নয়তো আমেরিকার থেকে যে কোনো দুটোর মধ্যে একটা ফাইটার জেটকে কিছু সংখ্যা হলেও কিনে নিতে পারে। আর এটাই হচ্ছে বর্তমান সময়ে একমাত্র টার্গেট। আর এইভাবে যদি না এগিয়ে যায় তাহলে ভারতকে নিয়ে সকলে মজা করবে, আর মজা করাটাও স্বাভাবিক। ভাবুন যে ফাইটার জেটগুলো আমাদের 2005 সালে এক্সপায়ার হয়ে যেগুলোকে বাইরে বের করে দেওয়া উচিত ছিল, সে ফাইটার জেটগুলো আমরা এখনও চালাচ্ছি। হ্যাঁ, লাগাতার আমাদের ফাইটার জেটের স্কোয়াড্রন কমে যাচ্ছে, তারপরেও সেগুলোকে চালু রেখেছি। 2028-এর মধ্যে যদি আমাদের স্কোয়াড্রনকে যদি আমরা বাড়িয়ে না তুলি, তাহলে 2028 সাল নাগাদ আমাদের ফাইটার জেটের স্কোয়াড্রন পাকিস্তানের সমতুল্য হয়ে যাব। আর যতদিনে আমরা এই F4 ভার্সন মানে রাফেলকে ডেলিভারি পাবো, ততদিনে পাকিস্তানের বায়ুসেনাতে যুক্ত থাকবে চীনের তৈরি 5th জেনারেশনের JA-50 বা তার থেকে উন্নতর কোনো ভার্সন। বর্তমান সময়ে আমরা কতটা বিপদের মধ্যে যাচ্ছি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তবে দেখুন, সম্ভাব্য বিপদ আর বর্তমান পরিস্থিতিকে দেখে ভারত না চাইলেও এখন রাফেলকেই নিতে হচ্ছে, কেননা এটাই যদি অনেক আগে করতো তাহলে এমনটা হতো না। যাই হোক বন্ধুরা, আমি জানি যে আপনারাও এতে কিন্তু অনেকেই অখুশি এই কারণে, কেননা আমাদের কাছে এত টাকা দিয়ে এই ফাইটার জেট কেনার কোনো মানেই হয় না, যেহেতু আমাদের কাছে অপশান ছিল রাশিয়া। কিন্তু এইদিকে আবার আমরা সব দিকে ফেসে গেছি, আমরা না চাইতেও আমাদের এই ফাইটার জেটকে নিতে হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই রাফেল মানে 114টি রাফেল কেনার জন্য গ্রিন সিগন্যাল তো পেয়ে গেল, আপনারা কি এতে খুশি হচ্ছেন? কেননা দেশের সুরক্ষার স্বার্থে অবশ্যই ফাইটার জেট দরকার, কিন্তু আমারও সমস্যা ছিল এর কস্টকে নিয়ে মানে দামকে নিয়ে। এত টাকা দিয়ে এত দাম খরচ করে এই ফাইটার জেট, আমার তো একদমই মনে হয় না যে ভারত সরকার এখানে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এই সমালোচনা শুধু আমরাই করব না, দেশের ঘরের ভেতরে হচ্ছে। বাকিটা এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়ে যে এতগুলো টাকা দিয়ে 114টি রাফেল জেট কিনছে সেটা কতটা যুক্তিসম্মত। আপনাদের এর উপর অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ বলবেন না। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।